চালানটা তৈরি করা নিয়ে হচ্ছে জিনিসটা দেখাবো। তো সেক্ষেত্রে অনেকে মানে যে সমস্যা হয় এই চালানের ক্ষেত্রে, আমরা যখন এই চালান লিখি, তো দেখা যায় অনেক সময় হচ্ছে ট্রেনিং চলে আসে। এখানে কিন্তু আমরা যদি কনসেপ্টটা দেখি, এখানে কিন্তু বলা আছে e-চালান.gov. এটা কিন্তু ট্রেনিং না। কিন্তু অনেক সময় দেখা যায় মানে আমরা খেয়াল করি না। আমার নিজেরও প্রবলেম ফেস ছিল। সেদিনও একজন বলল একই অবস্থা। আমি অনেকবার চালান দেখতেছি কোনোভাবে কিছু হচ্ছে না। তো এখানে দেখা যায় আমার কাছে সাজেস্ট করতেছে না, অনেক সময় পরে। এক্ষেত্রে যখন আমরা এখানে চালানটাতে যাব, দেখা যায় এখানে হচ্ছে একটা এই চালানের গত আমি একটা প্রবলেম ফেস করছিলাম। এখানে দেখতেছি পাসপোর্ট ফ্রি এনবিআর। এইটা আমার চোখে পড়তেছে না যে সকলপুরে জমা। যে এনবিআর এর জমা ছিল, আরো আমাদের একটা জমা নিয়ে টিডিএস এ চালান তৈরি করতে হচ্ছিল। তো সেক্ষেত্রে দেখা যায় সকলপুরে জমা এটা আমাদের নজরেই আসতেছিল না। এখানে হচ্ছে আমরা যখন এটা হচ্ছে স্পেসিফিক পাসপোর্টের জন্য। আপনি যখন পাসপোর্ট দিবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ডিটেইলস গুলো চলে আসতেছে যে কোন কোন সোর্স হচ্ছে আপনার পাসপোর্ট গুলো হচ্ছে 48 পৃষ্ঠা 64 পৃষ্ঠা যেটাই হোক, এখানে যদি আমরা দেই তাহলে দেখা যায় এখানে যদি আপনি কোন কত কার্য দিবস সিলেক্ট করলেন সেটা তাড়াতাড়ি করতে পারেন। 21 কার্য দিবস হতে পারে, 10 কার্য দিবস, 7 কার্য দিবস হতে পারে। আমরা এটা সিলেকশন করলে এখানে কিন্তু ফ্রিটা চলে আসছে। যার শুধু আমরা এখানে জমা দিলে ইজিলি হচ্ছে এটা জমা দিয়ে দিতে পারবো। তো পরবর্তীতে একজন এখন আসছে। তো এইটা হচ্ছে তুলনামূলক পাসপোর্টের ফিটা জমা দেওয়া হচ্ছে সহজ, কারণ এখানে কোনো টিনের ব্যবহার হয় না। তো এখন যখন আমরা এনপিআর এ জমাতে যাব, এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, যেমন আয়কর, তারপর হচ্ছে মূসক। তো মূসকের ক্ষেত্রে হচ্ছে এখানে অপশনের সংখ্যা কম, কারণ আয়করই হচ্ছে সেকশন অনেক বেশি, ঝামেলা বেশি। এখানে জাস্ট হচ্ছে দেড়শো পণ্য সেবার উপর মূসক করতে হয়। এটা যদি আমরা 10,000 টাকা যাই দিই, সেক্ষেত্রে কিন্তু ইজিলি আমরা চালানটা হচ্ছে করে ফেলতে পারবো। যদি আমরা এখানে ডিউটি দেখি, ডিউটির ক্ষেত্রে যদি আমরা নির্বাচন করি আবগারি শুল্ক, এটারও তেমন ব্যবহার নাই। সেটা হচ্ছে ইজিলি চালানটা করা যাবে। এখানে এনবিআর এর অন্যান্য জমা, কারণ আমরা বেশ কিছু জমা অন্যান্য আদায়ের ক্ষেত্রে অনেক ধরনের থাকে। তো সেটা আমরা এখানে উল্লেখ করতে পারি। সবচেয়ে হচ্ছে যেটা বিল অফ এন্ট্রি। তো এটা নিয়ে দেখা যায় কয়েকদিন আগেও আমাদের কমার্শিয়াল তারা ম্যাক্সিমাম হচ্ছে আরটিজিএস দিয়ে অভ্যস্ত। তো সেই চালানে কিন্তু এটা খুব ভালোভাবে হচ্ছে টাকাটা জমা দিতে পারে। কিন্তু উনারা অনেক সময় হচ্ছে যে কাজটা করে মানে আরটিজিএস করে। তো এখানে যদি আমরা কোনো কারণে যদি আমরা দিতে চাই যে বিলো পেইন্ট টাকা যদি জমা দিতে চাই, সেক্ষেত্রে আমরা ধরলাম এখানে আমার হচ্ছে কাস্টমার হাউস চট্টগ্রাম। তো এখানে সিলেকশন করার পর কাস্টমার শুরুতে এখানে হচ্ছে আমাদের 2025 এর একটা বিল ধরলে, তো সেক্ষেত্রে যদি আমাদের এখানে বিল অফ এন্ট্রিটা আমরা দেই, দেওয়ার পর হচ্ছে আমার কাছে একটা পড়ে রাখা আছে যে এখানে যখন আমি ডাটাটা দিচ্ছি, যেখানে 2025 বিল অফ এন্ট্রি নাম্বার, তখন হচ্ছে এইসব তথ্য সবগুলা জিনিস চলে আসতেছে। ট্যাক্সের তথ্য আছে, সিএনএফ এর এজেন্টের কোড, সিএনএফ এর এজেন্ট, আমদানি রপ্তানি তথ্য। এখানে হচ্ছে কোনটা পিডি, আরডি, এসডি সবগুলো জিনিস হচ্ছে ইজিলি চলে আসতেছে। তারপরে এজ ইউজুয়াল আমরা চালান যেভাবে জমা দেই, ওইরকম করে হচ্ছে জমা দিলে একই ধরনের একটা চালান চলে আসতেছে। ট্র্যাকিং নাম্বার, কোন আমার কাছে আরটিজিএস থেকে এটা অনেক সহজ হয়, কারণ আরটিজিএস অনেক সময় ৩টার আগে যদি না করা হয়, তখন দেখা যায় ওই দিন আর আরটিজিএস করা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি চালান হয় ৫টা বাজে গিয়ে কেউ জমা দিয়ে মানে টাকাটা জমা দিয়ে কাজ করতে পারে। তো দেখা যায় অনেক আমরা চেষ্টা করলাম ওই ভাইয়াকে, মানে কমার্শিয়াল ম্যানেজার, ওনাকে বললাম চালান আমি তৈরি করছি যে ভাই আজকে দেন। এইটাই মূলত চালানটা 9,38,000 সামথিং। তো দেখা যায় অনেক কিছু করে মানে তখন সার্ভারের প্রবলেম ছিল, আরটিজিএস করতে পারতেছে না। কিন্তু ওই দিনই হচ্ছে আমাদের একটা মাল সেটেলমেন্ট করতে হবে, আনতে হবে। তো দেখা যায় লাস্ট আমরা ব্যাংকেও পাঠাইছি এটা জমা দেওয়ার জন্য। কিন্তু আলটিমেট উনি মানে এটার উপর ভরসা রাখতে পারে না। তো প্রথম টাইম আমরা করতে যাচ্ছি, যদি কোনো কারণে প্রবলেম ফেস হয়, তো সেই হিসাবে উনি দেখা যায় আলটিমেট এটা অ্যাকসেপ্ট করে নাই। লাস্টে দেখা যায় ৩টার মধ্যে আরটিজিএসই করছে। তো আসলে এটা কোনো ঝামেলার কিছু নাই। কারণ আপনি যখন বিলো এন্ট্রি নাম্বার দিচ্ছেন, সবকিছু কিন্তু অটোমেটিক্যালি চলে আসতেছে। তো অটোমেটিক্যালি যদি সবকিছু চলে আসে, ওখানে কিন্তু আসলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই।
কারণ উনি যে টাকাটা আগে যে করতে যাচ্ছে এটা একদম পরিচয় সহ মিল আছে, আর যেহেতু সবগুলা সার্ভারের সাথে কানেক্টেড। আমরা অনেক সময় নতুন প্রযুক্তি নিতে চাই না, এটা একটা সমস্যা। তো এখন আমরা চলে আসি আইকর নিয়ে। আইকরের একটা চালান আমি দেখাবো, যেহেতু আমি এখানে হচ্ছে আমার তিনটা রাখলাম। তিনটা যদি এখান থেকে নেই তো সেক্ষেত্রে আমরা আমাদের এখানে মানে কোম্পানির ক্ষেত্রে যখন আমরা টিডিএস চালান করবো, তখন হচ্ছে আমাদের সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে সার্কেলে টাকাটা জমা দিব, এই সার্কেলটা কিন্তু ঠিক রাখতে হবে। যেন আমি এখানে টিন দিলাম, আমি এখানে বললাম যে এটা 26-27। আমরা এখানে যেহেতু আমার ব্যক্তিগত টিন ব্যবহার করছি, কোম্পানির টিন ব্যবহার করলাম না প্রাইভেসি রক্ষাতে, তো সেটাও কিন্তু আমি এখানে কোম্পানির দিলাম দেখানোর জন্য। তো এটা দেওয়ার পর আমরা যদি আমরা কোনো একটা উচ্চতর কর্তন দেই, তো এখানে যদি আমরা স্যালারি থেকে টিডিএস টাই জমা দিলাম, তো এখানে আমরা এটা 5 লাখ বা 10 লাখ টাকা দিলাম, 50,000 টাকা। এটার নতুন সমস্যা হচ্ছে আপনি যখন টাকাটা জমা দিয়ে অন্য কোথাও একটা ক্লিক দিতে হবে, তখন হচ্ছে পরবর্তী অপশনটা আসে। দেখলাম এখানে হচ্ছে আপনি যখন ডাটা মানে টিনটা দিবেন, তখন তথ্যটা উদ্ধার করার সময় যেটা খেয়াল রাখতে হবে, যে সার্কেল হচ্ছে আপনি টাকাটা জমা দিচ্ছেন মানে আপনার কোম্পানির সার্কেল, এটা অবশ্যই ঠিকভাবে আসতে হবে, না হয় কিন্তু আপনি অনেক ঝামেলা পোহাইতে হবে। যেমন এখানে হচ্ছে আমি ধরলাম অঞ্চল 3 চট্টগ্রামে, এখানে কোন সার্কেল হচ্ছে যাবে সেই সার্কেলটা কিন্তু উল্লেখ আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এইটুকু হওয়ার পর আমাদের এখানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে অর্থ জমা দেওয়া হচ্ছে, প্রথম হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর চালানের অর্থ জমা দিচ্ছে সেটা, আর তারপর হচ্ছে এখানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ধরলাম কোম্পানির টিম দিয়ে ঢুকলে আপনি এখানে কোম্পানির টিমটাই রাখবেন, যেহেতু কোম্পানির টাকা জমা দিচ্ছেন। তো আমরা টিন এখানে চেক করলাম সহজভাবে পাওয়া হয়েছে। তো যোগাযোগের ক্ষেত্রে এখানে আমরা যে একটা নাম্বার দেই, আমাদের একটা নাম্বার দিতে হবে। তো আমরা একটা নাম্বার এমনি দিলাম, দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনি কিভাবে টাকা জমা দিতে পারবেন। এখানে কিন্তু অনলাইনে দিলেও কিন্তু তার সাথে সাথে চালান হয়ে যাবে। আর আমরা ম্যাক্সিমাম প্র্যাকটিসে যেটা করি বড় বড় এমন যদি থাকে প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে এইখানে হচ্ছে আমরা এটা ব্যবহার করি সেলফ ফিল আপ ওটিসি, মানে হচ্ছে ব্যাংকে গিয়ে জমা দেওয়া। কার্ডে দিলে যেটা হয় এক্সট্রা টাকা নেই, মোবাইল ব্যাংকিং নিলে এক্সট্রা টাকা নেই, অনলাইনে অনেকটা সময় নেয়। তো যেখানে হচ্ছে আপনারা যেটা করবেন একটা মন্তব্য দিয়ে দিবেন, সেটা আপনি যদি আপনি ধরেন আপনার ব্যক্তিগত 173 ধারা অনুসারে হচ্ছে রিটার্নের সাথে ট্যাক্স পেমেন্ট করতেছেন, যেটা হলে এরকম একটা মন্তব্য হচ্ছে দিয়ে দিবেন। তা আমরা এখানে সিলেকশন করলাম, করার পর দেখা যায় এখানে যদি আমি এটা সংরক্ষণ করি, আমাকে বলতেছে আপনি কি সংরক্ষণ করতে চান, আমি দিলাম। তো এটা থেকে যে হয়ে গেছে আমাদের এরকম হচ্ছে একটা চালান চলে আসতেছে। করার পরে আমাদের দেখতে হবে যে সরকারি প্রতিষ্ঠানের চালানের টাকাটা জমা দিতে চাচ্ছি সেটা অবশ্যই সরকারটা এবং ট্যাক্সের জন্য ঠিক আছে কিনা, তারপর যে জমা যার পক্ষে জমা দিচ্ছি সেটা ঠিক আছে কিনা। তো এরকম করে একটা চাকরি খুব সহজে করা যায়। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাই, এখানে কোম্পানি যদি টাকা জমা দেয় তাহলে যার মাধ্যমে জমা দেওয়া হচ্ছে সেটা কোম্পানির নাম হওয়ার কথা না? হ্যাঁ, কোম্পানি, কারণ এটা এখানে আমার টিন দিচ্ছি, কোম্পানির টিন ব্যবহার করি নাই। কোম্পানিটা আসবে একই ধরনের থাকবে, যা শুধু কোম্পানির সময় কোম্পানিটা আসবে। ঠিক আছে? কারণ আপনার এই জিনিসটা ভালোভাবে খেয়াল না করলে যার বড় মানে ওটা থেকে বড় অ্যামাউন্ট থাকলে অনেক সময় অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। মানে ফিজিক্যালি যখন আপনি উইথড্রল রিটার্ন এর মধ্যে জমা দিবেন, তখন যদি দেখা যায় সার্কেল কোনো ভাবে হচ্ছে অন্য সার্কেলে টাকা জমা দিয়ে দিচ্ছেন, এটা আমরাও ফেস করছি। মানে ভুলক্রমে হচ্ছে একটা বড় একটা অ্যামাউন্ট টিডিএস হচ্ছে আমাদের কোম্পানির সার্কেলে না গিয়ে হচ্ছে অন্য একটা সার্কেলে চলে গেছে। তো সেই হিসেবে আমাদের অনেক ধরনের ঝামেলা পোহাইতে হয়েছিল। এই কারণে আমি সবসময় যেটা বলি, আপনি সার্কেলটা হচ্ছে ঠিক রাখবেন, না হয় মানে আবার দিয়েও ঝামেলা পোহাইতে হবে, কারণ ওরা হচ্ছে আলাদা আলাদা করে হিসাব নিকাশ করে। সেই লেকচারে এইটুকুই, কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারে। ভাই, অন্য সার্কেলে জমা দিলে কি কোনো সমস্যা হতে পারে? এটা কি কোনো হবে, পেনাল্টি হবে? পেনাল্টি না, আপনার সালান মনে করেন অ্যাকসেপ্ট করলো না, আপনি কি করবেন?
অনেক সময় চালান বলতে পারে সংশোধন করে নিয়ে আসেন। কারণ যে সার্কেল হচ্ছে আপনি টাকা জমা দিচ্ছেন ওদের হচ্ছে পার্সোনাল হিসাব মেনটেন করতে হয়। তো আপনি অন্য সার্কেলে দিচ্ছেন মানে ওর এখানে তো টাকা যায় নাই। তখন দেখা যায় ওইটা অ্যাকসেপ্ট করতে চায় না। কারণ আপনারা ভালোভাবে জানলে দেখবেন ওরা প্রতিটা সার্কেল জোন অনুসারে হিসাব নিকাশ করে। কত টাকা কালেকশন করছে, কত টাকা টার্গেট আছে, এদিকে পাইছে, কোথা থেকে পায় না, সবগুলো জিনিস। তো সেই হিসেবে আপনি করেন 20 লাখ টাকা মনে করেন দিয়ে দিচ্ছেন আরেক সার্কেলে। আপনি রিটার্ন জমা দিচ্ছেন আপনার মানে অন্য সার্কেলে। তো সেই হিসাবে তো সে 20 লাখ টাকা পায় নাই। এখন যে 20 লাখ টাকা হিসাব কেমনে মিলাবে? আর তার সার্কেলে তো আপনার টাকাটা দেওয়ার কথা ছিল। স্যার বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজের একটা স্যার, যদি ভুল মানে ভুল কোডে কিংবা ভুল এসে যদি স্যার চালান জমা হয়ে যায়, এই টাকা ফেরত আনা বাংলাদেশের অন্যতম একটা কষ্টসাধ্য কাজের একটা। এটা আসলে কঠিন মানে চেক এবং করে আমি বলতে স্যার হবে। এটা ভুক্তভোগী স্যার, আমি 2 বছর ভুগেও স্যার মানে টাকার অ্যামাউন্ট বেশি না আনতে পারিনি। এবার আপনি চিন্তা করেন আমরা অনেক বড় অ্যামাউন্ট দিয়ে দিছিলাম কিন্তু পরে ইয়ে করছি সিস্টেম করে কাজ করে ফেলছি। তারা জানে যে এরকম না হয়ে যায়। স্যার আমার টাকার অ্যামাউন্ট কম ছিল, কিন্তু বাট এই যে ঘুরে মানে মানে মহাপরিচালকের দপ্তর, হিসাব নিয়ন্ত্রকের দপ্তর মানে একদম স্যার জুতা ক্ষয়ের মতো অবস্থা করে। মানে একটা সিলি মিস্টেকের কারণে দেখেন অবস্থাটা কি হয়। এই কারণে খুব খেয়াল করতে হবে এই জিনিসটি আসলে মানে চালানোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় মূল চ্যালেঞ্জই এটাই যে কোনো কারণে আমার সার্কেলটা কোনো পরিবর্তন হয়ে গেছে কিনা। আর সবচেয়ে বাংলাদেশে যেটা ভুল বেশি হয় সেটা স্যার ভ্যাটের টাকা ট্যাক্সে করে যায়, ট্যাক্সের টাকা ভ্যাটে করে দিয়ে জমা জমা ও হয়ে যায় অনেক বাপরে ক্ষেত্রে। এইটা হলে তো এটা আপনার সবচেয়ে বেশি দেখা ডেঞ্জারাস যায়। কাজ করতে। এরকম হলে তো আপনার ছাড় নাই। ট্যাক্সেরটা ভ্যাটে অথবা কাস্টমের টাকা দিয়ে দিচ্ছেন আপনি ইয়াতে ট্যাক্সে মানে একদম ডেঞ্জারাস কাজ। এইটাও তো করা যাবেই না। তাহলে তো যারা হচ্ছে চালানটা প্রিপেয়ার করবে তারা মহাবিপদে পড়বে। কোম্পানিতে তো আর ১ টাকা ২ টাকার ব্যাপার থাকে না। তাই জিনিসটা যত সহজ রিস্কটা কিন্তু তত আছে। তাই চালানটা আগে পড়ে প্রিন্ট দিয়ে দরকার হয় পেন্সিল দিয়ে আগে মার্ক করবেন যে ঠিকঠাক আছে কিনা। তারপর জমা দেওয়ার চিন্তা করবেন। তো আশা করি আজকে আসলে এতটা কঠিন না। মানে মূলত স্যালারি ডিটেইলসটাই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। আচ্ছা এইবার এই সপ্তাহে আমি আরেকটা ক্লাস নিতে চাচ্ছি। মঙ্গলবার একটা কারণ গত ২ টা ক্লাস কমে গেছে তো। মঙ্গলবার একটা ক্লাস নিলে কেমন হয়? স্যার চমৎকার হয়। হ্যাঁ, তাহলে মঙ্গলবার একটা ক্লাস নেই। কারণ ২ টা ক্লাস ব্যাকআপ নিয়ে নিতে পারি কিনা। কারণ ক্লাসের সংখ্যা তো অনেক। এগুলো শেষ তো করতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এইটুকুই থাক। মঙ্গলবার ইনশাআল্লাহ আরেকটা ক্লাস হবে। সেটা উড্ডয়ন রিটার্নের উপর। ধন্যবাদ। স্যার একটা রিকোয়েস্ট ছিল, মানে অগ্রিম করে রাখি আর কি, যে সেটা হচ্ছে কি স্যার, আপনি ওই যে অগ্রিম অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের যে চারটা মানে চারটা সময়ের যে বললেন স্যার, এইটা যদি সামনে তো স্যার আপনারা আস্তে আস্তে গভীর মানে আরো ভিতরে ঢুকবেন, মানে আস্তে আস্তে আরো বৃহৎ পরিসরে মানে মানে কাজগুলিতে আমাদের দেখাবেন। ওই সময় স্যার মানে এটা যদি মানে যেমন কোম্পানির ট্যাক্সের দিকে যখন যাবেন বা উইথহোল্ডিং ট্যাক্সের দিকে, তখন স্যার মানে এইটার মানে এটা যদি একটু প্র্যাকটিক্যাল একটু দেখাইতেন, আহ, খুব বেশি সময় হয়তো বা লাগবে না, কারণ আমার মানে আমার অনেকখানি মাথার উপর দিয়ে গেছে। আমি স্যার আচ্ছা মানে তাহলে নেক্সট আমি দেখি মানে মঙ্গলবার ক্লাস নিলে ওখানে আমি একটা রাখতে পারি কিনা। মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল রাখবো। আমার মনে হয় স্যার অনেকে যারা নতুন আছে মানে আমার মতো যারা আছে তারা যারা জানে বা আগে কাজ করছে তাদের জন্য হয়তো বা বাট অনেকের আছে হয়তো বা স্যার মানে এটা বোঝা অনেক কষ্ট আমার মানে আমাদের জন্য নতুনদের জন্য। ওকে, তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে রাখবো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিব। ঠিক আছে তাহলে আজকে আল্লাহ হাফেজ। জি স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।